কলকাতার বহু পরিচিত ঘিঞ্জি একটি গলি, যেখানে রাত নামলেই শুরু হয় ভদ্র সমাজের আনাগোনা। সেখানে আজ দিনের বেলাতেই হঠাৎ আজকে একটা জিপ কেন? যৌনপল্লীতে 1 মাস হলো একজন পতিতা নিরুদ্দেশ হয়ে যায়। সোনালি মাসি আছে? আমাকে ছেড়ে দাও, ভালো হবে না বলে দিচ্ছি। আমার আবার বিচার। কে ধমক দিচ্ছে দুধে অফিসার অনুজয়কে? তবে কি রহস্যের সমাধান হয়ে গেল? পাওয়া গেল দুই মেয়েকে? জানতে চাইলে চোখ রাখুন HSP স্টুডিও চ্যানেলে। তুমি আর আমার কাছে এসো না। কেন? আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না, কারণ আমি পতিতা। আমাদের জন্মকুঠি এই পতিতালয়। তাছাড়া ঘরের বউ হওয়া আমার কাজ নয়। এতদিন বাবুদের খুশি করেছি, পরের ঘরের বউ হলেও অভ্যাসটা অভ্যাস থেকে যাবে। তাই জন্য বলছি, তুমি আর এসো না। আমি তো তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কত আশা ছিল তোমায় নিয়ে। এই পাপের নরক থেকে রাজরানী করব ভেবেছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার আশা শেষ করে দেবে। আমি কাউকে আশা দিইনি, তুমি নিজেই আমার কাছে আসো। কাল চাইলে নাও আসতে পারো, যদি না আসো তাহলে আরো ভালো হয়। এই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। ঠিক আছে। কথা শেষ করে বেরিয়ে যায় অমিত। রাকা ও অমিতের মধ্যে এই শেষ কথোপকথন। 7 দিন পর। আমি তো তোমাকে ভালোবাসতাম, তুমি কিনা আমায় ধোঁকা দিলে। কিন্তু আমি তোমায় ছাড়িনি, তোমাকে চিরসঙ্গী করে ফেলেছি। এবারে সারা জীবনে এইভাবেই আমরা থাকবো। নগ্ন অবস্থায় মেঝেতে বসে আছে অমিত। এটা একটা ছোট ঘর। নিজের ফ্ল্যাট বাড়ি ছেড়ে অমিত আজকাল এখানে থাকে। জায়গাটা বেশ নির্জন। আশেপাশে ঘরবাড়ি আছে বটে, তারা কেউ কারোর ব্যাপারে খোঁজ নেয় না। বাড়িটা ভাড়া নিয়েছে সে। মাত্র 3 দিন হলো। জায়গাটা বালিগঞ্জ রেল স্টেশনের অন্তর্গত। সে কাজে যায় না, সারাক্ষণ বন্ধ ঘরে থাকে। বিড়বিড় করে সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। রাতে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে কি সব সাধনা করে। ওদিকে প্রায় 1 মাস কেটে গেলেও অমিত ফিরছে না দেখে পাড়ার লোকেরা খুব চিন্তায় পড়ল। ফ্ল্যাট ও আশেপাশের অনেকের কাছে টাকা ধার নিয়েছে। পাড়ায় যদিও তার সুনাম নেই, কিন্তু হুট করে তার নিরুদ্দেশ হওয়াটা যেন সবাই মেনে নিতে পারছে না। পাড়ার অনেকেই লোকাল থানায় অমিতের ছবি দিয়ে একটা ডায়েরি করল। না, ঘরে বসে থাকলে আর হবে না। 1.5 মাস পর সে অনেকে খোসামত করে ডকে লেবারের কাজটা জোগাড় করল। সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত কাজ, তারপর বাড়ি ফেরা। বেশ কাটছিল তার। সবার সাথে ভালোভাবে কথা বলতো। আরও মাস কয়েক কাটল। এই চলতি মাসে অমিতের মধ্যে একটা পরিবর্তন হলো। মাথার ঝাঁকড়া চুল খানিকটা ছেটে ফেলল। মুখ ভর্তি দাড়ি ছিল, সেটাকে পরিমাপ করে ছাঁটলে 2 কানে আজকাল মাকড়া পড়ে। এদিকে কাজ, এদিক তার এমন ছদ্মবেশ, অন্যদিকে রাকা। সব মিলিয়ে নিজেকে বেশ চতুর ভাবতে শুরু করলো। তবে একদিন একটা মারাত্মক ভুল করে ফেলল সে। তার জন্য তাকে বের করে দেওয়া হলো কাজ থেকে। ডকে একদিন কাজ নিয়ে বচসা হওয়ায় একজন কর্মীকে খুন করে বসে অমিত। সামান্য ঝামেলা, টাকা পয়সা নিয়ে, কিন্তু অমিত সিংহনাথ। তার মাথা গরম হলে তার উপর চণ্ডাল ভর করে। বাবু সোরেনের সাথে সেদিনও তার বচসা হয়। বাবু সোরেন বলেছিল, তুই আমার কাছ থেকে 10 টাকা পাবি, আমি তোকে পরে দিব, অহন আমার কাছে নাই। এই পরে দিবি মানে? তোকে আমি আজকের জন্য দিলাম আর তুই আমাকে কালকে দিবি? শালা শুয়োরের বাচ্চা, টাকা দে এখন, নাইলে তোকে খুন করে ফেলবো বললাম। শালা ছোট লোক।
এ বাঙালি, গালি দিস না। তুই কি ভালো আদমি আছিস? চিটিংবাজ, তোর টাকা আমি খেয়ে নিচ্ছি নাকি? মুখ সামালকে বাত কর। তবে রে হারামজাদা! বলে রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। তারপর বার কয়েক মাথায় আঘাত করে। বাবু সোরেন আর্তনাদ করে লুটিয়ে পড়ে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। তার মাথা ফেটে রক্ত পড়ছে। রক্তে তার জামা ও লুঙ্গি ভিজে গেছে। অনেক লোক সেখানে জমায়েত হয় এবং বাবু সোরেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার অনুজয় ঘোষ অফিসে প্রবেশ করতেই একজন কনস্টেবল বলল, স্যার, আপনাকে বড় সাহেব ডাকছেন। কেন, কিছু হয়েছে নাকি? তা তো ঠিক বলতে পারবো না। শুধু বলল অনুজয় এলে পাঠিয়ে দেবে। অনুজয় সরাসরি বড় সাহেবের ঘরে এলো। গলা খাঁকড়ে বলল, আসবো স্যার? আরে অনুজয়, এসো এসো। অনুজয় এসে বড় সাহেবের মুখোমুখি একটি চেয়ারে বসলো। তোমাকে একটা কেসের দায়িত্ব নিতে হবে। সেটাই তো আমার কাজ। এবার বলুন, কেসটা কি? বড় সাহেব বলতে শুরু করলো, ও বাজারে রৌনপল্লীতে 1 মাস হলো একজন পতিতার নিরুদ্দেশ হয়ে যায়। তার সাথে তার যা যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে বেয়ে গেছে। এমন ঘটনা পরপর 2 দিন ঘটে একই বাড়িতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাড়ির লোক কিছু টের পায়নি। তাছাড়া সন্ধ্যা নাগাদ এইসব এলাকায় কেমন লোক সমাগম হয় জানোই তো। এবার কত লোক এসেছে, কিন্তু কে বা কারাই চক্রান্ত করেছে তা জানা যায়নি। বাড়ির মালিকের সন্দেহ হয়েছে তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কেউ তাদের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে গেছে। রহস্য অনেক জটিল, তাই আমি অনুসন্ধানের দায়িত্ব তোমাকে দিতে চাই। এবার বলো, প্রশ্ন আছে? যারা নিরুদ্দেশ হয়েছে তাদের নাম ধাম কিছু জানা গেছে, বা আগে কোথায় থাকতো? অনুজয়, একজনের নাম রাকা দাস, সেই প্রথম নিরুদ্দেশ হয়। পরেরজন ফিরোজা বিবি, দুজনেই সমবয়সী। ছোটবেলা থেকে তারা ওখানেই মানুষ। তোমরা বুঝতেই পারছো তাদের আদব কায়দা কেমন হবে। আচ্ছা, এমন নয় তো ওরা দুজনে পরামর্শ করে পালিয়েছে, একজন আগে এবং একজন পরে? তাও আমার মাথায় এসেছিল, কিন্তু বাড়ির মালিক বলছে তারা কলকাতার কিছুই জানে না। সত্যি বা মিথ্যা তা তো জানি না। তদন্ত ছাড়া এখন পথ নেই। হাজার হোক, বাড়ির মালিক জোর দিয়ে বলে গেছে সন্ধান করতে। সবই বুঝলাম স্যার, ঠিক আছে, আমি কেসটা নিলাম, কিন্তু তারা যদি স্বেচ্ছায় পালায় তাহলে আমার কিছুই করার নেই। তবে তদন্ত চালিয়ে যাব। বড় সাহেব হেসে বলল, আমি জানতাম তুমি রাজি হবে। আর একজন ভালো চালাক চতুর কনস্টেবলকে দিন যে আমার সাথে সবসময় থাক। বেশ তো, তুমি সমীরণকে নিয়ে যাও, ও খুব ভালো কাজ করে। বড় সাহেবকে সেলাম করে কনস্টেবল সমীরণ বাগচিকে সঙ্গে নিয়ে তখনই রওনা দিল তারা। জিপে উঠতে উঠতে অনুজয় সমীরণকে বলল, ঠিকানাটা জেনে নিয়েছো? হ্যাঁ স্যার। তারা বহু বাজারে এসে একটি সোনার দোকানের সামনে গাড়িটা রেখে একজন লোককে ঠিকানা জিজ্ঞেস করাতে সামনের গলিটা দেখিয়ে দিল। অনুজয় তাকে ধন্যবাদ জানিয়ে গলিতে ঢুকল। গলির শুরুতে একদিকে পানের দোকান, আরেকদিকে কচুরির দোকান। বেশ ভিড় জমেছে, আর গলির দুধারে গড়ে ওঠা ব্রিটিশ আমলের ঘরবাড়ি, আর তাদের দরজায় জানলা ব্যালকনিতে পরিদের সমাগম। তারা সেজে গুজে দাঁড়িয়ে বাবুদের সাথে দর কষাকষি করছে। অনুজয় ও সমীরণ ভিড় ঠেলে নির্দিষ্ট জায়গায় গেল। সমীরণ পকেট থেকে কাগজটা বের করে দেওয়ালে মার্বেল পাথর লেখা ঠিকানাটা মিলিয়ে দেখল। তারপর বলল, হ্যাঁ স্যার, এই বাড়ি। চলো ভেতরে। পুলিশ ঢুকতে দেখে অনেকে সন্দেহের দৃষ্টিতে এদিকে তাকিয়ে দেখছে।
তারা উপরে আসতেই একজন ছোকরা মতন ছেলে বেরিয়ে এলো, বয়স ওই 27-এর কাছাকাছি। সে পান চিবোতে চিবোতে বলল, আগে কাকে চাই? সোনালি মাসি আছে? আপনারা? সমীরণ চটে গিয়ে বলল, কেন পোশাক দেখে বুঝতে পারছো না আমরা পুলিশের লোক? রাকা আর ফিরোজা বেগমের হত্যার ব্যাপারে জানতে এসেছি। ছেলেটা মাথা চুলকে বলল। আগে স্যার, আসুন আসুন। বলেই তাদের ওপরের একটি ঘরে নিয়ে গেল। বাড়িটা 3 তলা, ওপরে নিচে মিলিয়ে 9খানি ঘর। ছেলেটা তাদের ওপরের একটি ঘরে নিয়ে গেল। এই ঘরটা ছোট। ঘরের মধ্যে একটা বড় সড়ো খাট, একটা দামি আলমারি, একটা ড্রেসিং টেবিল। তারা ঘরে ঢুকে দেখল একজন মহিলা খাটে বসে আছে। তার বয়স আন্দাজ বছর 50, আর 2জন অল্পবয়সী মেয়ে তারা কাঠের চেয়ারে বসেছিল। পুলিশের আগমন দেখে তারা সবাই দাঁড়িয়ে উঠল। ছোকরাটা বলল, মাসি, দারোগাবাবু এসেছেন। খাটে বসে থাকা মহিলাটি নেমে গায়ে একটা কাপড় জড়িয়ে বলল, কি ব্যাপার দারোগা সাহেব? আমার নাম সোনালি। আমি ফিরোজা বিবি ও রাকা দাসের নিরুদ্দেশের ব্যাপারে কিছু জানতে চাই, কিন্তু বলে অনুজয় চেয়ারে বসে থাকা মেয়ের দিকে চাইল। ঈষৎ ইঙ্গিত বুঝে সোনালি মাসি তাদের বাইরে যেতে বলল। ছোকরা মতন ছেলেটা চলে গেল। সোনালি মাসি দরজা বন্ধ করে আবার খাটে বসল। তারা 2জন সামনে থাকা চেয়ারে বসল। বলুন দারোগাবাবু। দেখুন, আমি কিছুটা শুনেছি। এবার তদন্ত এগোতে গেলে আপনাদের সাহায্য লাগবেই। সোনালি মাসি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর কি জিজ্ঞাসা করবেন দারোগাবাবু? আমার যা বক্তব্য বড় সাহেবকে বলেছি, আপনাদেরও তাই বলবো। বলুন, কি জানতে চান? রাকা বা ফিরোজার সাথে আপনাদের কি করে আলাপ হয়? রাকা ছিল আমার এক দুঃসম্পর্কের বোনের মেয়ে। সে হঠাৎই মারা যায়। রাকার বাবাও ওকে ছেড়ে চলে যায়। তারপর দেশের বাড়িতে আমার মায়ের কাছে ছিল। ওর তখন 13 বছর বয়স। তখন ওকে আমি এখানে নিয়ে এলাম। প্রথমে ওর সমস্যা হয়, তারপর ধীরে ধীরে লোকেদের সাথে সহবাস করতে শুরু করে। ওকে আমি যা বলতাম তাই শুনতো। আর যদি পালিয়েও যায়, কত দূর আর যাবে? এই শহরের কিছুই চেনে না। তাছাড়া সবই তো 19 বছর বয়স। কিন্তু হঠাৎ যে কি হলো কে জানে। দারোগা সাহেব, আমার মা বাপ মারা গেছে বহুকাল। তাতে অতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে রাকার নিরুদ্দেশ হওয়ায়। আর ফিরোজা আমার সহকর্মী বলতে পারেন। আমি কখন কি করব না করব আমার সারাক্ষণ কাজের সঙ্গী ছিল। কিন্তু ভগবানের সুখ সহ্য হলো না, সব শেষ হয়ে গেল, সব। আচ্ছা, ওর কোনো আত্মীয় বা চেনা কেউ কলকাতায় নেই? তাকে হয়তো আপনি চেনেন না, অথচ রাকা চেনে, এমন কেউ আছে কি? না দারোগা বাবু, আমি যতদূর জানি কেউ নেই। কারণ ও তো বাইরে যেত না। যখন কোনো জিনিসের দরকার পড়তো তখন কাউকে দিয়েই আনাতো। আপনাদের এখানে তো বহু লোক আসে, তাই না? হ্যাঁ, রোজ নতুন লোক আসে। আবার চেনা লোকজন আসে যারা প্রতি মাসে টাকা দেয়। এমন কেউ ছিল কি যে রাকার খুব ঘনিষ্ঠ বা রাকার সাথে তার খুব ভালো বন্ধুত্ব? একটু ভেবে সোনালি মাসি বলল, হ্যাঁ, একটা ছেলে আগে প্রায় আসতো, নাম অমিত। সে রাকার সাথে খুব ঘনিষ্ঠ ছিল। যখন আসতো রাকার সাথে অনেকক্ষণ থাকতো।
মাঝে মাঝে এখানেই রাত কাটাতো। আর সত্যি বলতে কি দারোগা বাবু, আমার এখানে যত মেয়ে দেখছে সব ওই নিয়ে আসতো গ্রাম থেকে। আমি তাকে মোটা বকশিসও দিতাম। কিন্তু একদিন রাকাকে বিয়ের প্রস্তাব দেয়। তাতে রাকা অসন্তুষ্ট হয় এবং ওকে আসতে না বলে দেয়। তারপর থেকে ও আর আসে না। অমিত আর রাকা পরামর্শ করে পালিয়ে যায়নি তো? হয়তো ফিরোজা ওদের সঙ্গ দিয়েছে। কে জানে দারোগা বাবু, আমার তো কিছুই মাথায় আসছে না। আমার তো চিন্তা হচ্ছে ওদের কিছু হয়নি তো। রাকা রাস্তা কাটছেন না বটে, কিন্তু ফিরোজা বিবিও নিরুদ্দেশ হয়েছিল। হয়তো ও সাহায্য করেছে রাকাকে। আমি স্পষ্ট জানি না, তাই তো আপনাদেরকে বললাম, যদি আপনারা তদন্ত করতে পারেন। আর কিছুক্ষণ কথা বলে উঠে পড়ল। বেরিয়ে আসার সময় বলল, আচ্ছা, আমাকে দুটো কাজ করে দিতে পারবেন? কি কাজ বলুন? আমাকে অমিত, ফিরোজা বিবি আর রাকা দাসের একটি করে ছবি দিতে পারবেন? সোনালী মাসি তৎক্ষণাৎ খাটের তলা থেকে একটা ট্রাঙ্ক বের করে তার ভেতর থেকে কয়েকটা কাপড় বের করে তারপর একটা সাদা কালো ছবি বের করলো, যেখানে রাকা ও ফিরোজা ও সোনালী মাসি আছে। সোনালী মাসি ছবিটা হাতে নিয়ে দারোগা বাবুকে দিল। তার চোখে জল। একটা ফটো ফ্রেমে 3 জন। সোনালী মাসি অনুজয়কে বুঝিয়ে দিল কোনটা রাকা আর কোনটা ফিরোজা বিবি। আর অমিত বলে ছেলেটা, ওর সাথে কিভাবে যোগাযোগ করব? লেবুতলা পার্কের জগৎমাতা কালীবাড়ির উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে, ওখানেই থাকে বলে শুনেছি। আপনারা গিয়ে একবার তদন্ত করতে পারেন। তারা দুজন আর কিছু সময় জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে পড়ল। রাস্তায় আস্তে আস্তে সমীরণ অনুজয় জিজ্ঞাসা করল, এবার স্যার কি করবেন? একবার লেবুতলা পার্কে যাব। এখান থেকে সামনে একটা কৌতূহল হচ্ছে। অমিতের বর্ণনা দিয়ে সমস্ত কিছু জানতে হবে। লেবুতলা পার্ক যেতে লাগলো 10 মিনিট। তারা রওনা দিল। গাড়িটা গলির মুখে রেখে ভেতরে ঢুকলো। জগৎমাতা কালীবাড়ির বিপরীতে একটা 4 তলা ফ্ল্যাট। সামনে বড় গেট। গেটের সামনে সিকিউরিটি গার্ড বসেছিল। তাকে জিজ্ঞেস করাতে সে বলল, আগে অমিত তো অনেক দিন হলো এখানে নেই। কোথায় গেছে জানেন? না দারোগা বাবু, তবে তবে কি? তবে ওকে আমরা খুঁজছি। কেন? ফ্ল্যাটের নিচে পুলিশ দেখে অনেকেই বেরিয়ে এলো। আসলে এখানে অনেকে টাকা পয়সা নিয়ে ভেগেছে। সে কি? ইতিমধ্যে ওপর থেকে অনেকেই নেমে এসেছে। তাদের কাছেই জানা গেল আজ 1 মাসের উপর হয়ে গেল অমিতের পাত্তা নেই। এই ফ্ল্যাটের সবার কাছে ধার দেনা করেছে। প্রায় 5.5 লাখ টাকা মতন ধার করেছে। প্রতিশ্রুতি দিলেও তার এখন পাত্তা নেই। সব শুনে অনুজয় বলল, আচ্ছা, ও কোথায় যেতে পারে বলতে পারেন? একজন বলল, ছোকরাটা ভালো না স্যার, কোথায় গিয়ে কার সর্বনাশ করছে কে জানে। ওর ঘরটা একবার দেখা যেতে পারে? পারেন, কিন্তু তালা বন্ধ স্যার। ঠিক আছে, আমি দেখছি। তারা উপরে গেল। 3 তলায় মোট 3টে ঘর। সিঁড়ি দিয়ে উঠতে সামনের ঘরটাই অমিতের। সিকিউরিটিকে বলা হলো তালা ভাঙার জন্য। তালা ভেঙে ভেতরে ঢুকতেই একটা ব্যবসা গন্ধ নাকে এলো। ফ্ল্যাটটা গোছানো, বেশ ছিমছাম। বেশি কিছু নেই বললেই চলে। 2টো রুম। 2টো রুমের দরজা খোলা। সমীরণ ও অনুজয় ভালো করে তল্লাশি করলো। তেমন কিছু পাওয়া গেল না। শুধু একটা ফটো পাওয়া গেল। বাকিদের সেটা দেখানো হলো। তারা সেটা অমিতের ছবি বলে জানালো। অনুজয় ও সমীরণ আরও কিছু তথ্য সংগ্রহ করে সেখান থেকে চলে এলো। তারা যখন অফিসে পৌঁছলো তখন বেলা 2:30 এবং বড় সাহেব সমস্ত ঘটনা আদ্যপান্ত বলল। সব শুনে বড় সাহেব বলল, হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি কি করবে? স্যার, আগে ব্যাপারগুলো ভালো করে গুছিয়ে নিই। কাল থেকে তদন্ত শুরু করব। ওকে,
যা ভালো বোঝো করো। সেদিন সন্ধেবেলা বাড়ি ফিরে 1 কাপ চা খেয়ে একটা খাতা আর লাল পেন নিয়ে বসলো। সারাদিনে যা যা ঘটেছে এবং সবার মুখে যা শুনেছে সেগুলো নোট করে ফেলল। সবই ঠিক আছে, কিন্তু অমিতকে ধরবে কি করে সেটাই বুঝতে পারছে না। কলকাতা বড় শহর, তাকে খুঁজবে কোথায়? আর যদি কলকাতার বাইরে চলে যায় তাহলে কিছু করা যাবে না। সেই দিন সেই পর্যন্ত। রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন লালবাজারে অফিসে গিয়ে কনস্টেবল সমীরণকে নিয়ে আবার বেরিয়ে পড়ল। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা যতগুলো থানা আছে সবার সাথে যোগাযোগ করা হলো এবং অমিতের ছবি দিয়ে গোপনে তথ্য তালাশ করা শুরু হলো। বলা থাকলো এমন কাউকে দেখলেই সরাসরি গ্রেফতার করবে, যেখানে যে অবস্থায় দেখতে পাবে তৎক্ষণাৎ গ্রেফতার করবে। অনুজয় ঘোষ লালবাজারের গোয়েন্দা বিভাগের দারোগা। তার সামনে পড়ে অনেক দুর্ধর্ষ আসামি তার ইতিহাস গড় করে বলেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পড়ে তার মাথা কাজ করছে না। বিষয়টা গোলমাল লাগছে। 7 দিন কেটে গেলেও কোনো থানার পুলিশ খোঁজ দিতে পারল না। সবাই বেশ চিন্তায় পড়ল, বিশেষ করে অনুজয়। এদিকে খুনের অভিযোগে অমিতের নামে কোনো কেস হলো না বটে, কিন্তু তাকে বহিষ্কৃত করা হলো কাজ থেকে। তারপর থেকে বাড়িতে থাকে সে। আর যখন মাথা অতিরিক্ত গরম হয়ে যায় তখন মদ খেয়ে বরফে শুয়ে থাকা রাকার দিকে তাকিয়ে অশ্রাব্য গালিগালাজ করে। কথায় বলে, যখন বিপদে পড়ে মাথা ঠিক থাকে না তখন ভগবানকে স্মরণ করো, সে একটা উপায় বাতলে দেবে। যখন সবাই হাল ছাড়তে বসেছিল তখন একটা ঘটনা ঘটল, যার সূত্র ধরেই অমিতের সন্ধান পাওয়া গেল। সেদিন ভোরে হঠাৎ টেলিফোনটা বাজতেই চমকে ওঠে অনুজয়। একবার টর্চ জেলে দেওয়াল ঘড়িটা দেখলেন, 5:10। সে অবাক হয়েছে, কারণ এত ভোরে কে আবার। সে কোনো রকমের বিছানা ছেড়ে রিসিভারটা তুলে জড়ানো গলায় বলল, হ্যালো। বলতেই ওপার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। নমস্কার স্যার, আমি বালিগঞ্জ জিআরপি থেকে বিনোদ দত্ত বলছি। কি ব্যাপার? বালিগঞ্জ স্টেশন এলাকায় একজনের বাড়ি থেকে একটা মেয়ের লাশ উদ্ধার হয়েছে। আপনার সেই ছবি অনুযায়ী মেয়েটির মুখের কিন্তু মিল রয়েছে, তাই আপনাকে ইনফর্ম করলাম। আচ্ছা, আমি আসছি। ততক্ষণ কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। অনুজয় টেলিফোনটা রেখে সমীরণ ও লালবাজারে খবরটা দিয়ে দিল। মিনিট খানেকের মধ্যে সে তৈরি হয়ে বেরিয়ে পড়ল বালিগঞ্জের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক লাগলো বালিগঞ্জ পৌঁছতে। সেখানে গিয়ে দেখে বহু লোকের ভিড় জমেছে। গলিটা বেশ সরু। গলির মুখে দাঁড়িয়ে অনেকে খুন নিয়ে আলোচনা করছিল। অনুজয়কে দেখে বিনোদ দত্ত এগিয়ে এলো। তারা দুজনে ভিড় ঠেলে ঘটনাস্থলে গেল। সেখানে 2-3 জন কনস্টেবল ও সমীরণ বাগচি ছিল। এটা একটা ছোট্ট ঘর। ঘরে আসবাবপত্র তেমন নেই, শুধু একটা খাট ও ট্রাঙ্ক আছে। আর মেঝেতে পড়ে আছে একটা মেয়ে মানুষের দেহ। শরীরে পচন ধরেছে, তীব্র গন্ধে ভরে গেছে ঘরটা। অনুজয় তার জমাট পকেট থেকে রাকার ছবিটা বের করল। শরীরের মিল না থাকলেও মুখের মিল আছে। অনুজয় মৃতদেহটা আপাত মস্তক দেখতে লাগলো। বেশ কিছু জায়গায় কাটার দাগ, যেমন ব্লেড দিয়ে দাগ কাটলে যেমন হয় ঠিক তেমন। কিছু সময় পর বলল, দেহটা তো ময়না তদন্তে পাঠাতে হবে, কিন্তু বাড়ির মালিক কই? জানি না স্যার, আমরা এসে দেখলাম যে লাশ এইভাবেই পড়ে আছে। ঠিক আছে, আপাতত ময়না তদন্তে পাঠাও, তারপর যা হবার হবে। অনুজয় বাইরে বেরিয়ে পাড়ার বেশ কিছু লোকজন জিজ্ঞেস করতে লাগলো। অনেকে অনেক কিছু বলল। একজন ছোকরা মতন কেউ এ ঘরে থাকতো, কিন্তু তার সাথে যে একজন মেয়ে মানুষ আছে তা প্রতিবেশীরা জানতো না। সব শুনে অনুজয় একজন মহিলাকে প্রশ্ন করল, আচ্ছা, ছেলেটাকে দেখতে কেমন? কেমন আবার? সৎ চরিত্র না, পোকরা চুলে বন্য পশুদের মতো চোখ, স্বভাব চরিত্র ভালো না ওর, সবসময় মেয়ে বউদের দিকে তাকিয়ে থাকে কেমন ভাবে। অনুজয় এবার আরেকটা ছবি বের করলো। দেখুন তো, এই ছেলেটা কি? ছবিটা হাতে নিয়ে মহিলাটি ভালো করে দেখতে লাগলো। অস্পষ্ট ছবি, সামান্য দাগ পড়ে গেছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় ওটা কার ছবি। হ্যাঁ, এটাই তো, এই ছেলেটাই স্যার। আপনার কোনো ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল নেই, এই ছেলেটাই।
অনুজয় শুধু বলল, আচ্ছা ঠিক আছে, যদি এর মধ্যে ছেলেটা আসে তাহলে ওকে বন্দি করে রাখবেন। ছেলেটা একজন দাগী আসামি, ঠিক আছে, যেন পালাতে না পারে। অনুজয় ও বাকি দারোগা ও কনস্টেবল সবাই চলে গেল। শুধু 2 জন হাবিলদার মোতায়েন করা হলো বাড়িটা দেখভালের জন্য। হাসপাতালে খবর দেওয়া হয়েছিল, তারা এসে মৃতদেহ নিয়ে চলে গেল আর বাড়িটা সিল করে দেওয়া হলো। অনুজয় অফিসে এসে বড় সাহেবের সাথে দেখা করল। স্যার, অমিতের খোঁজ পাওয়া গেছে। বালিগঞ্জে যে মেয়েটি খুন হয়েছে সেই মেয়েটি রাকা। হোয়াট, কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আর কি? আর প্রতিবেশীদের বর্ণনা অনুযায়ী অমিতের ছবি দেখিয়ে একজন মহিলাকে জিজ্ঞেস করতেই সব বলে দিল। এবার শুধু আসামির অপেক্ষায়, সে নিজেই জালে ধরা দেবে। বাহ, এ তো দারুণ খবর। তাদের আর কিছু কথাবার্তা হয়। বেলা 1টা নাগাদ ফোন এলো। অনুজয় প্রস্তুত ছিল, তাই আর দেরি না করে কয়েকজন কনস্টেবল ও সমীরণকে নিয়ে আবার বালিগঞ্জে সেই বাড়িতে এলো। সেখানে গিয়ে আর এক ঘটনার সম্মুখীন। অমিতকে পাড়ার লোক বেঁধে ফেলেছে, কিন্তু অমিতের রাগ কমে না। পুলিশের লোকজন দেখে সে গালিগালাজ করতে লাগলো। শালা যেমন বাঁদর তেমন তার সেনা। আমাকে গ্রেপ্তার করবি তোরা? অনুজয় তার সামনে এসে বলল, তুমি অমিত? হ্যাঁ, তাতে তোর কি? আমার কিছু না, তবে তোমাকে একটা সুখবর দিতে এলাম। কি খবর? রাকা দাসকে খুন করে প্রমাণ লোপাট করার চেষ্টায় তোমাকে গ্রেপ্তার করা হলো। এছাড়াও তোমার অনেক কালো কারবার আমাদের কানে এসেছে। ওই রকম অনেক কাজ আমি করেছি, ওই সব কাজ আমার হাতের নস্যি। যদি আমি জেলে যাই তাহলে তোদের কপালে দুঃখ আছে। অনুজয় তার ক্রোধ সংযত রাখতে পারল না। অমিতের চুলের মুঠি ধরে, হারামজাদা, তোর মতো কত চুনোপুটিকে রাতারাতি মেরে বিদেশে পাচার করেছি, কাউকে সামনে দাঁড় করিয়ে গুলি করেছি, আর তুই কি না আমাকে ধমক দিস? আমি অনুজয় ঘোষ, লালবাজার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। তোর ব্যবস্থা আমি করছি। কথা শেষ করে অমিতের বাঁধন খুলে তাকে টানতে টানতে গাড়িতে তুলল। তারপরে অমিতের গালে কষিয়ে চড় মেরে বলল, বাঘের থাবা খেলার জিনিস নয়, চলো সমীরণ। কোথায় যাব স্যার? আপাতত আলিপুর সেন্ট্রাল জেলে, পরের বিচার হবে। আলিপুর জেল সেল নাম্বার 302 নম্বরে রাখা হয়েছে অমিতকে। আগে তার একটা সাক্ষাৎ নেবে অনুজয় ঘোষ, তারপর চার্জশিট পেশ করা হবে আদালতে। এরপর টানা 12 দিন কাটল। রাকার দেহের ময়না তদন্ত রিপোর্ট বলছে কম করে 1 মাস আগে খুন করা হয়েছে তার মৃতদেহকে বরফ জাতীয় কিছুর মধ্যে। অনুজয় বড় সাহেবের কাছে স্পেশালভাবে অনুমতি নিয়ে অমিতের সাক্ষাৎকার করবে, তবে দিনের বেলা নয়, রাতে যাবে। সেদিন রাত ভোর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অনুজয় রাত 10টা নাগাদ সমীরণকে নিয়ে পৌঁছায় আলিপুর জেলে। একজন গার্ড তাদের গাড়ি থেকে নামতে দেখে সেলাম করে। অনুজয় ও সমীরণ ভেতরে এসে গার্ডকে বলল, অবস্থা কেমন? ভালো, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এ যায় তাকেই সে গালাগাল দিয়ে ভাগিয়ে দেয়। তারা সেল নাম্বার 302 এর সামনে এলো। ভেতরে একটা বাল্ব জ্বলছে আর খাটে মুখে চাপা দিয়ে শুয়ে আছে অমিত। গার্ড বলল, এ অমিত, ওঠ, স্যার এসেছে। মুখ থেকে চাদর সরিয়ে উঠে বসলো অমিত। অনুজয়কে দেখে অমিত দাঁত মুখ খিচিয়ে উঠল। অনুজয় সেলের ভেতরে এলো। আপনারা কথা বলুন, আমি বরং বাইরে আছি। তারা চলে গেলে অনুজয় অমিতের সামনে একটা চেয়ারে বসলো। শার্টের পকেট থেকে একটা দেশলাই আর একটা সিগারেট ধরালো। একটা শুকটান দিয়ে সেটা অমিতের দিকে তুলে ধরলো। এটা কি বলতো? সিগারেট। যদি ভালো চাস তাহলে সত্যি কথা বল, না হলে এই সিগারেটের ছ্যাঁকা দিয়ে তোর গোটা মুখে ছাপ ফেলে দেব। তাছাড়া আমার ঘরে একটা ডোবারম্যান আছে, সে বড় ক্ষুধার্ত। একবার যদি তোকে সেই কুকুরটার সামনে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিই তাহলে কি হবে বলতো? সেই কুকুরটা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেমন লাগবে?
বলে ফেল, বলে ফেল, বলে ফেল, বলে ফেল, সত্যি সত্যি বলে ফেল। বলবি নাকি? বলছি, সব বলছি। আমার বাড়ি এখানে নয়, আমার আদি বাড়ি মেদিনীপুর জেলার বাজকুল গ্রামে। ছোটবেলায় আমার মা বাবা মারা যায়, তারপর থেকেই নানান কুকর্মে শুরু করে দিই। ইট ভাটা থেকে ইট চুরি করা, ডাকাতি করা, জমির দালালি, এমনকি ড্রাগস পাচারও করতাম। তখন আমার মাথায় ভূত চেপেছিল বড় লোক হওয়ার। যা খুশি তাই করতাম, কেউ কিচ্ছু বলতো না। যত যত বড় হতে লাগলাম, ততই নিজের মধ্যে বেশ পরিবর্তন হলো। আস্তে আস্তে নারী পাচার ও রাতের আড়ালে গ্রামের মেয়েদের নিয়ে গিয়ে, তারপর ধীরে ধীরে কলকাতায় এলাম। এখানে এসে রেড লাইট এলাকায় নিজের পরিচয় তৈরি করলাম। আমি ওখানকার মাসি দালালদের অল্প বয়সী মেয়েদের যোগান দিতাম, বিনিময়ে তারা আমাকে টাকা দিত। তখন আমার রমরমা কারবার, বয়স অল্প কিন্তু রাজার হলে জীবন কাটাচ্ছি। মাত্র কয়েক বছর হলো একটা ফ্ল্যাট বাড়ি কিনলাম শিয়ালদাতে। এমন করে চলতে চলতে একদিন সোনালি মাসির ওখানে গেলাম। গিয়ে প্রথম দেখি রাকা। তো কি বলবো আপনাকে দারোগা বাবু, রাকার মতো সুন্দরী মেয়ে তখন আর ছিল না। গায়ের রং দুধে আলতা, টানা চোখ, কোকড়ালো চুল, রক্তিম ঠোঁট আর তুলোর মতো নরম শরীর। প্রথমে ভেবেছিলাম ওকে বিছানায় ফেলে মস্তি করে ছেড়ে দেব, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে ভালোবেসে ফেললাম। হ্যাঁ, এমনকি বিয়ে করব বলে ঠিক করলাম। কিন্তু সে আমাকে চাইতো না। আমি যখনই কিছু বলতে চাই সে আমাকে এড়িয়ে যায়। একদিন আমার মুখের ওপরে না বলে দিল, আমাকে তাড়িয়ে দিল। শালা আমাকে অপমান। সেই দিনই ফিরোজাকে দিয়ে রাতের আড়ালে বাড়িগঞ্জে বাড়ি ভাড়া করে নিয়ে এলো। আমি যে ওখানে থাকবো সেটা রাখা আশা করেনি। ফিরোজা তাকে দিয়ে আসি বলে চলে গেল। তারপর আমি ভেতরের ঘর থেকে বেরিয়ে এলাম। রাকা আমায় দেখে অবাক। সে বলল, তুমি এখানে কি করছো? তাতে তোর কি? তোকে ভালো মুখে বললাম তখন শুনলি না, তাই তো ফিরোজাকে দিয়ে তোকে আনালাম। এবার তোর সাথে কীর্তন করব। তখন আমার মদের নেশা ছিল, তার উপর রাখার অপমান। আমার মাথায় কাজ করছিল না। রাখা চেঁচিয়ে উঠল, আমাকে ছেড়ে দাও, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু লোক ডাকবো। আচ্ছা তাই নাকি? রাখা কিছু বলার আগে আমি তার মুখ চেপে তাকে বিছানায় ফেলে দিলাম। সে ছটফট করতে লাগলো। তারপর ওর বুকের কাছ থেকে সবে শাড়িটা নামিয়েছি, আমাকে কষিয়ে চড় মারলো। আমি সহ্য করতে পারলাম না। খাটের তলায় থাকা বটিটা দিয়ে ওর গলায় বার কয়েক খুব বসিয়ে দিলাম। সারা বিছানা রক্তে ভরে গেল। তখন আমার মাথা ঠিক ছিল না। রাগের বশে খুন করে ফেললাম। যদিও এর আগে আমি মানুষ খুন করেছি, তবে প্রথমবার নৃশংসভাবে হত্যা করলাম। মৃতদেহটা চাদরে মুড়ে রাখলাম। তারপর বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে ট্রাঙ্ক কিনে আনলাম আর কোলে মার্কেট থেকে বরফ। আমি ওকে সত্যিকারের ভালোবাসতাম, আর আমার জন্যই মারা গেল। কিন্তু মৃত্যুর পর ওর প্রতি আমার টান বেড়ে গেল। রাখাকে ট্রাঙ্কের মধ্যে রেখে ভালো করে বরফ আর আতর ধূপ দিয়ে দিতাম, ফলে গন্ধ ছড়াতো না, আর কেউ বুঝতেও পারতো না।
ও রোজ বেরোনোর আগে ওর মুখটা দেখতাম। মাঝে মাঝে ভালো লাগতো, আবার অনেক সময় ঘৃণা হতো। কিন্তু সমস্যাটা হচ্ছিল টাকা পয়সা ফুরোতে লাগলো। গোলাপ, আতর, ধূপ কিনতে ভালোই খরচা হতো। তাই একজনের সাথে যোগাযোগ করে খিদিরপুর ডকের লেবারের কাজ ধরলাম। ওখানেও একজনের সাথে ঝামেলা হয়। তারপর কাজ ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। ছোটোখাটো চুরি সবই করেছি, কিন্তু ধরা পড়ে গেলাম। ফিরোজা বিবি এখন কোথায়? আমি তাকেও মেরে ফেলেছি। কিভাবে ফিরোজার আকার মৃত্যুর ঘটনা জানতো? ও আমাকে বারবার অনুসরণ করত, ভয় দেখাতো। একদিন ওর সাথে ঝামেলা হয়, তারপর সুযোগ বুঝে ওকে মেরে ফেললাম। খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছি। তারপর রাতের আড়ালে ওটাকে বেলেঘাটা লেকের জলে ফেলে দিয়েছি। মরেছে ভালো হয়েছে শালা। তোর সাহস আছে, যাক, নিজের মুখে সব কথা স্বীকার করলি। এবার তোর শেষ বিচার হবে। আমার আবার বিচার? আমি যা পাপ করেছি তার জায়গা নরকেও নেই। তবে যা করেছি বেশ করেছি, মেরেছি বেশ করেছি। নরকে যাবার দরকার নেই, ফাঁসিই তোর একমাত্র পথ। তোকে আগে আদালতে পেশ করি, তারপর যা করার করব। সেদিন তারা দুজন রাত 2টো নাগাদ বাড়ি ফিরল। দিনটা ছিল 12ই আগস্ট। সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। আজ কোর্টে তোলা হবে আসামি অমিত দাসকে। আজ তার শেষ বিচার। অনুজয় ঘোষ তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। সত্যি পুলিশের চাকরি এমনই, ঝড় বৃষ্টি যাই হোক তবুও যেতেই হবে। তাছাড়া এমন একটা সুযোগ হাতছাড়া করা যায় কি? সেদিন আদালতে অনেক লোক এসেছিল। মামলাটা নিয়ে খুব হইচই হয়েছিল। বিচারের দিন সোনালী মাসি এজলাসে হাজির ছিল। আসামির সমস্ত বয়ান ও সাক্ষীদের সমস্ত কথা শুনে অমিতকে বিচারক রায় দিলেন। ফাঁসির হুকুম হয়েছিল তার। 14 তারিখ ফাঁসি দেওয়া হয়। সেখানে অনুজয় সহ আরও কয়েকজন কনস্টেবল হাজির ছিল। পরদিন সব খবরের কাগজের প্রথম পাতায় শেষ দিকটায় খবরটা বেরিয়েছিল। খুব নাম হয় অনুজয় ঘোষের। বড় সাহেবের থেকে কনস্টেবল এমনকি বাকি কর্মীরাও তাকে বাহবা দিচ্ছিল। এই ঘটনা 7 দিন পরে একটা মিটিং ডাকা হয়। ডাকেন বড় সাহেব, যেখানে অনুজয়কে সম্মাননা দেওয়া হয়। সবশেষে সে বড় সাহেবকে বলল, আমাকে বাহবা দিয়ে লাভ নেই। কথাই আছে, বীজ রোপণ করার আগে ভাবতে হয়, নতুবা পোকা লেগে যায়। এই সকল লোকেদের ধোলাই দরকার শুধু। তাছাড়া আমাদের বঙ্গনারীদের সম্মান কই, তার নিরাপত্তা কই? আমরা মুখে বলি নারী শিক্ষা জরুরি, কিন্তু সেই শিক্ষা দেবে কে বলুন তো? নিরাপত্তা প্রয়োজন সব মেয়েদের, না হলে বঙ্গমাতা তার কন্যাদের হারাবে আর সবার আশ্রয় হবে পতিতালয়। পুলিশকে বারবার প্রশ্নের মুখে পড়তে হবে। একজন মেয়ে যার নিজস্ব জীবন আছে, তাকে নিয়ে ছেলে খেলা করলে আমাদের মাথা উঁচু নয়, নিচু করেই বাঁচতে হবে। একটু ভেবে দেখবেন আমার কথাটা। আজ আপনারা শুনলেন লেখক তন্ময় চক্রবর্তীর গল্প দানবিক। লেখকের জন্ম 1996 সালের 24শে জানুয়ারি। বর্তমান পেশায় পুরোহিত তন্ময় চক্রবর্তী হলেন একজন শখের লেখক। তার লেখা গল্প বিভিন্ন চ্যানেল ও পত্রিকাতে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও মির্চি বাংলাতে হারহিম সিরিজে আতঙ্ক বলে একটি গল্প বেরিয়েছে। বর্তমানে তান্ত্রিক, হরর, গোয়েন্দা গল্প লিখতেই বেশি পছন্দ করেন এই নবীন লেখক। লেখকের উল্লেখ্য গল্পগুলি হল আতঙ্কের হাতছানি, হরনাথ তান্ত্রিক, জগাই ওঝার গপ্প,
এছাড়াও লেখকের দুটি সংকলন প্রকাশ পেয়েছে, রামনাথ তান্ত্রিক ও গোমরক। আজকের কথক ছিলেন পার্থ। এছাড়াও বড় সাহেবের চরিত্রে সুরঞ্জন, অনুজয়ের চরিত্রে চিত্রদীপ, সমীরণের চরিত্রে আবির, অমিতের চরিত্রে বিশ্ব, গার্জের চরিত্রে সৌমেন, ছোকরা ও সিকিউরিটি গার্ডের চরিত্রে অগ্রজ, কনস্টেবলের চরিত্রে সৌমেন, রাকার চরিত্রে সৌমিলি, মহিলার চরিত্রে শিলা, সোনালীর চরিত্রে নন্দিতা, বাবু ও বিনোদের চরিত্রে নিকোলাস। আজকের এই গল্পটি একটা মেয়ের নিরুদ্দেশকে কেন্দ্র করে কলকাতার পুরাতন প্রেক্ষাপটের কাহিনী। গল্পের নাম আপনারা ইতিমধ্যেই জানেন। ক্রাইম থ্রিলারে ভরপুর টানটান একটি গল্প। আশা করছি ভালো লাগলো আপনাদের। লাইক, কমেন্ট এবং শেয়ার রূপে আপনাদের বিশেষ সহায়তা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।